এদিকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের প্রথম বক্তব্যতেই উত্তাল হলো সারা দেশ। কঠিন সংকটে পড়তে পারে জামাত এবং বিএনপি। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশটাকে বাধ্য করেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিবাদ প্রতিরোধ করুন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা, এটি ভারতের প্রথম পছন্দ, প্ল্যান এ। গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে, সামরিক অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে, এমনকি শেখ হাসিনা যদি সপরিবারে নিহত হন, সেক্ষেত্রে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা, ভারতের স্বার্থ রক্ষা করা, এই ব্যাপারে ভারতের যে পরিকল্পনা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, সবাই আশা করি ভালো আছেন। দর্শক, এইমাত্র জুমার পরে একটা সংবাদ আমাদের হাতে এলো, যে সংবাদটি শুনলে আপনারা হয়তো বা কেঁপে উঠবেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য সব থেকে বেশি যে ভূমিকাটা পালন করেছে সেটা নাকি বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রী, সেটাই জানিয়েছেন তার এক নেতাকর্মীকে। দর্শক, সেই নেতা লাইভে এসে কি বলল সেটা আমরা শুনবো। সেই নেতার বক্তব্যে ইতিমধ্যে আওয়ামী লীগের মধ্যে আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে, সারা দেশে উত্তপ্ত হয়ে গেছে। তার মানে সেনাবাহিনীর চক্রান্তে সাবেক প্রধানমন্ত্রী নাকি পালিয়েছে। দর্শক, তিনি কি বলেছেন আমরা দেখব। পাশাপাশি ভারত থেকে যে প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে দিচ্ছেন, কয় ঘন্টা পরে তিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে সেটাও আমরা লাস্টের দিকে দেখব। ভারতের প্ল্যান বি কাজে লাগানো শুরু করেছে তারা। তো দর্শক, আমরা একে একে দেখব। শুরুতেই দেখব সেই নেতার বক্তব্য, আশা করি সঙ্গেই থাকবেন। কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশটাকে বাধ্য করেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিবাদ প্রতিরোধ করুন। বন্ধুগণ, প্রিয় দেশবাসী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশটাকে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন, আমার সাথে তার কথা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিবাদ প্রতিরোধ করুন। অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন। তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন, আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনারা সংগঠিত হয়ে, সুসংগঠিত হয়ে, ওই যারা আজকে আক্রমণ করছে, যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু। আমরা এদেশ স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন। আমরা মুজিবাদর্শের নেতাকর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামবো। দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবই করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। আপনারা জানেন পুলিশ বাহিনী উইথড্র হয়েছে, পুলিশ বাহিনী মাঠে কোনো কাজ করছে না। এই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে যারা আজকে অপকর্ম করে বেড়াচ্ছে, সাধারণের বাড়িতে লুটপাট করছে, আজকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে, আমাদের স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রত্যেকটা ঘটনা রুখে দিতে হবে। আপনারা সংগঠিত হন, ওই অপশক্তি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আপনারা কর্মসূচি নিন এবং কর্মসূচি পালন করুন, দেখেন রুখে দাঁড়ান। জয় আমাদের হবেই হবে,
দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা আন্দোলন করব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করব। এখানে আমাদের পিছিয়ে আসার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুব সংক্ষেপে যা বলতে চাই তার একটা ইন্ট্রো দিয়ে নেই। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা, এটি ভারতের প্রথম পছন্দ, প্ল্যান এ। গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে, সামরিক অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে, এমনকি শেখ হাসিনা যদি সপরিবারে নিহত হন, সেক্ষেত্রে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা, ভারতের স্বার্থ রক্ষা করা, এই ব্যাপারে ভারতের যে পরিকল্পনা, লিখিত পরিকল্পনা, এটিকে বলা হয় প্ল্যান বি। প্ল্যান বি যদি ব্যর্থ হয় তাহলে তারা প্ল্যান সিতে যাবে। এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে তার একটা বিরাট অংশ ভারতীয় প্ল্যান বিতে ঘটছে। ভারত জানে যে কোথায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, কোন কোন পয়েন্টে আগুন দেওয়ার সম্ভাবনা আছে। তো এই কাজ করার জন্য খুব বেশি কিছু করার দরকার নাই। তো যেমন ধরুন, একটা জেলা শহরে আগুন দেওয়া হবে, তো সেখানে এসপি সাহেব জানলেন, ডিসি সাহেব জানলেন, আর 4-5 জন লোক এই টোটাল বিষয়টা প্ল্যান করলেন। জনতা উন্মত্ত, খোলা জনতা আর উন্মত্ত রাগত জনতা বারুদের মতো জ্বলছে। হঠাৎ করে একজন লোক বললেন যে চলো অমুক বাড়ি আক্রমণ করি, দেখি। লোকজন কোনো চিন্তা করবে না, সঙ্গে সঙ্গে দৌড় দেবে। আর যে প্ল্যান করে যারা দাঁড়িয়েছে তাদের 1-2 জন বাড়িতে আগুন দিয়ে দিল। তারপরে শেষে সাধারণ মানুষ উত্তেজনার ভিতরে ঢুকে তাণ্ডব চালালো। কে বিএনপি, কে জামাত, ডাজন্ট ম্যাটার, সবাই দেখলো যে আগুন লাগছে, বাড়ি লুটপাট হচ্ছে। আমাদের দেশে এই যে 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, এই ভবনে আগুন দেওয়া হলো। আপনি বলেন তো, বিএনপির কোনো লোক স্বপ্নে 32 নম্বর আগুন দেবে এই কথা কখনো বলেছে, কল্পনা করেছে? পাকিস্তানের জমানাতে 75-15 আগস্টের পর এই ভবনে আগুন লাগানো হয়নি। হঠাৎ করে এখানে আগুন লাগানো কেন হলো? কেন হলো? তো এইরকম ঘটনা। মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন লাগানো হয়েছে। কেন আগুন লাগানো হয়েছে? বিকজ তার বাড়িতে আগুন লাগানো হলে সারা দুনিয়া তোলপাড় হবে, সবাই জানবে যে এইভাবে বাংলাদেশে আগুন লাগানো হচ্ছে। এখন মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসান তারা স্বৈরাচারীর সহযোগী, এটা বিষয় আসবে না। বিষয় আসবে যে এদের মতো লোক। এখন বাংলাদেশে ধরেন ডক্টর ইউনূস সম্পর্কে আওয়ামী লীগ যত কথাই বলেছে, সারা দুনিয়াতে বিশ্বাস করেনি। সারা দুনিয়া বলেছে একজন ভালো মানুষকে, এই ওয়ার্ল্ড ফেমাস একজন লোককে এই কাজ করা হয়েছে। কিংবা আমরা বাংলাদেশে বসে ইমরান খানকে কি মনে করছি? দেবতা। কিন্তু তার নিজের দেশে তিনি যতই অজনপ্রিয় হন না কেন বা সামরিক শাসকদের কাছে যতই হন না কেন, সারা দুনিয়ার সহানুভূতি কিন্তু ইমরান খানের পক্ষে। এখন এই যে বাংলাদেশে যে তাণ্ডবগুলো চলছে, সেই তাণ্ডবের ফলে যে স্থাপনাগুলোতে, সরকারি স্থাপনাগুলোতে আগুন লাগছে, এবং খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়গুলো, যেমন রাজশাহী বরেন্দ্র জাদুঘর, এ কিন্তু ঢাকা যে জাদুঘর রয়েছে, এই জাদুঘরের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজশাহীর বরেন্দ্র জাদুঘর। কেন? ওই অঞ্চলকে কেন্দ্র করে 1000 বছর ধরে এই বাংলার সাহিত্য, ইতিহাস, রাজনীতি আবর্তিত হয়েছে। এই যে মানে ওখানে যে চাঁপাইনবাবগঞ্জের যে ছোট সোনা মসজিদ, ওই এলাকাতে আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল। আপনাকে জানেন যে হোসেন শাহী বংশের রাজধানী কোথায় ছিল? গৌড় কোথায় ছিল? পাহাড়পুর কি? এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। অতীশ দীপঙ্কর কোন জায়গার প্রিন্সিপাল ছিলেন? কত শত বছর ধরে সভ্যতার পাদভূমি ছিল? এই জিনিসগুলো এই বরেন্দ্র জাদুঘরে আছে। এবং একটা সময় মুর্শিদাবাদ এবং চাঁপাইনবাবগঞ্জ এই এলাকাকে কেন্দ্র করে সেই নবাবী আমলে, মানে মূলত যখন
সম্রাট জাহাঙ্গীর এই ঢাকাকে রাজধানী করলেন। এই অল্প সময় ছিল, ঢাকা রাজধানী ছিল খুব অল্প সময় মুঘল আমলে। এরপর আওরঙ্গজেবের জমানাতে প্রথমে এখান থেকে অর্থ মন্ত্রণালয় সরিয়ে নেওয়া হয় সেই মুর্শিদাবাদে, এবং পরবর্তীতে রাজধানী চলে যায় ঢাকা থেকে মুর্শিদাবাদে। এই যে মুর্শিদাবাদে যে রাজধানী, সেই রাজধানীকে কেন্দ্র করে সেই মুর্শিদাবাদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শত শত বছর ধরে যে উন্নয়ন হয়েছে, মানুষের মন, চিন্তা, চেতনা, কর্ম সব মিলিয়ে ঐতিহ্য, কৃষ্টি, কালচার পুরো এলাকাতে, তার মধ্যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ ছিল। তো সেই জাদুঘরে যে আক্রমণ করা হয়েছে, আপনি এটা কি একটা জেনেতনা ঘটনা, সুদূর প্রসারী ঘটনা? নর্মালি জাদুঘরে দুষ্কৃতিকারীরা আক্রমণ করবে কেন? দুষ্কৃতিকারীরা তো যেখানে টাকা আছে, সোনা আছে, গহনা আছে, সেখানে করবে। তো এর পেছনে একটা চক্রান্ত আছে না, বিশাল একটা চক্রান্ত রয়েছে। এরপর খুঁজে খুঁজে দেখেন যে যেগুলো মানুষের আবেগকে, যে যারা আন্দোলনের পক্ষে বড় বড় কথা বলছিলেন এবং এই আন্দোলনকে যারা ইনিশিয়েট করেছেন, যেমন ধরেন পিনাকি কিংবা জিলুর রহমান, তৃতীয় মাত্রা জিলুর রহমান, আসিফ নজরুল কিংবা আমি গোলাম মোল্লা রনি, আমরা তো গত 15 বছর ধরে পরিশ্রম করছি। লাস্ট 15 ইয়ার যাবৎ, যে 15 বছর যাবৎ যে লেখা লিখেছি, 50 লাখ শব্দ পত্র পত্রিকায় লিখেছি, কোটি কোটি মানুষ পড়েছে। এই 50 লাখ শব্দ লিখতে গিয়ে কি পরিমাণ রক্ত ঝরেছে আমার হৃদয়ের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, এটা আপনারা বুঝতে পারেন? প্রত্যেকটা মুহূর্তে তলোয়ারের উপরে আমার জীবন ছিল। তা আমি কেন হ্যাপি হতে পারছি না এই সময়টাতে? আমার তো গড়াগড়ি করে হাসি দেওয়া উচিত। এই পরিস্থিতিকে আমি তো হাসতে পারছি না, জিল্লুর তো হাসতে পারছি না, পিনাকি কেন কাঁদছে? এই জিনিসগুলো বুঝতে হবে। এর কারণ হলো এই মুহূর্তে আমাদের এই যে সংগ্রাম, 15 বছরের সংগ্রাম, লড়াই, এটা ছাত্র জনতার হাত দিয়ে যে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে, এটি এখন ভারতের প্ল্যান বি এর জালে ঘুরপাক খাচ্ছে। এরপর প্ল্যান সি কি? প্ল্যান বি এর মধ্যে যেটি রয়েছে সেটি হলো একেবারে সর্বোচ্চ পর্যায়ে। এমনকি যারা এই সময় ক্ষমতায় আসবেন, সেই ক্ষমতার শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি নিহত হন, তাদেরকে যদি মেরে ফেলা হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। পদে পদে তাদেরকে যদি অপদস্থ হতে হয়, তাদের বিরুদ্ধে বিপ্লব তৈরি করা হয়, তো সেই ব্যাপারে আমাদের কি কোনো গ্রাউন্ড ওয়ার্ক আছে, প্রস্তুতি আছে? প্রস্তুতি না থাকলে তো আপনার হাতে স্বর্ণ দেওয়া হলো, আপনি তো স্বর্ণ না চিনলে এটাকে ফেলে দিবেন। সেই বাদশাহ হারুন আর রশিদের জমানা সেই গল্পের মতো। একজন বলতেছে বাদশাহ পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক, আর এক ফকির বলতেছে আল্লাহ পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক। দুই ভিক্ষুক পাশাপাশি বসে আছে এবং এই ধরনের জিকির করে করে তারা ভিক্ষা করছে, বাদশাহ সমস্ত ক্ষমতার মালিক। তো এই পথ দিয়ে যাওয়ার সময় বাদশাহ হারুন আর রশিদ এই দৃশ্য দেখে, তো যেই লোক তার প্রশংসা করছে তার প্রতি তার একটা দয়া হলো। সে দুটো পাউরুটি তৈরি করে নিয়ে আসলো, বলে নিয়ে আসে একটার মধ্যে সোনা, রূপা, গহনা, মানে মণিমুক্তা, হীরা জহরাত ভরে দিয়ে সেই তার প্রশংসা যে করলো তার হাতে সেটা দিল, আর যে আল্লাহর প্রশংসা করলো সে ওই শুধু রুটিটা তার হাতে দিল, এবং মনের আনন্দে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজের যে শ্রেষ্ঠত্ব, এটা নিয়ে আত্মতৃপ্তি সে অনুভব করার চেষ্টা করলো, যে দেখো আল্লাহ যদি সব দেয় তাহলে এই মণিমুক্তা, হীরা মণি মুক্তা জহরত কেন ও পাইল না, ও কেন পেল? তো যাই হোক, সে যখন খুব তৃপ্তির নিঃশ্বাস নিচ্ছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হঠাৎ করে দুই ভিক্ষুকের মধ্যে কথোপকথন হচ্ছে। তো বাদশাহ হারুন আর রশিদের প্রশংসাকারী ভিক্ষুক যখন পাউরুটি পেল, সে ধরলো, দেখলো একটু শক্ত শক্ত লাগে, ওজনও বেশি হয়। তো ওই জমানাতে পাউরুটি পাওয়া একটা বিরাট ব্যাপার, ভিক্ষায় একটা পাউরুটি পেয়েছে, বিশাল ব্যাপার। আর পাশের যে ভিক্ষুক, তারটা একটু নরম নরম মনে হলো, এবং সে যেহেতু আল্লাহর প্রতি নির্ভর করে,
সে পাউরুটি পেয়েছে, খুশিও হয় নাই, বেজারও হয় নাই। তো পাশের যে ভিক্ষুক, সে তো টাউট, সে যে বাদশাহ হারুনার রশিদকে প্রশংসা করে, সে তো টাউটারি করে, স্বার্থের জন্য করে। আর সে যে আল্লাহর প্রশংসা করছে, সে তো ভিক্ষা পাওয়ার জন্য করে না, বা সে ওই পাউরুটি পাওয়ার জন্য করেনি। তো পাশের যে ভিক্ষুক, সে বলতেছে তোমাকেও তো পাউরুটি দিয়েছে, তোমার পাউরুটিটা কেমন? হাতে নিল, সে অনুভব করলো, অন্ধ, দুজনই অন্ধ ভিক্ষুক, অনুভব করলো যে নরম, তুলতুলে, আর তারটা একটু শক্ত। সে তখন বললো যে আসো, এই আমরা পাল্টে নেই, এবং তারা সেই পাউরুটিটা পাল্টে নিল। বা হারুন আর রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেন এবং ভাবলেন যে মানুষ খুব অল্প জ্ঞানের অধিকারী। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব সামান্যতম, খুবই সামান্যতম জ্ঞান দেয়া হয়েছে। আমরা সেই জ্ঞান নিয়ে রাগে, মানে ভাব দেখানোর জন্য চুল বাঁকা করে, বেনি, অনেক পুরুষ বেনি বেঁধে চলে, কেউ মোজ বড় করে, কেউ দাঁত মাজে না, হ্যাঁ, কেউ বিশাল জুব্বা টুব্বা পরে, এখানে তালি ওখানে তালি দিয়ে সে দেখানোর চেষ্টা করে যে সে খুব জ্ঞানী। আল্লাহ বলতেছে তোমাদেরকে কোনো জ্ঞানই দেওয়া হয় না, সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এখন আমরা সেই সামান্য জ্ঞান দিয়ে যদি এই ভারতের প্ল্যান বি যেটা চলছে সেটাকে মোকাবেলা করতে না পারি, তাহলে প্ল্যান সি এর যে ভয়ঙ্কর রূপ, সেটি আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকে রীতিমতো গেরিলা যুদ্ধ করতে হতে পারে। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জনাব গোলাম মোল্লা রনি স্যার তিনি কিন্তু খুব সুন্দরভাবে, চমৎকারভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছে। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে এখনও জানিয়ে দিন। এবং শুরুতেই দেখলেন সেই আওয়ামী লীগের নেতা, তিনি কি বললেন, এর বাড়ি হয়তো বা গোপালগঞ্জে। দর্শক, তিনার সাথে কি আপনারা একমত যে সেনাবাহিনীর চক্রান্তে হাসিনা পলাতে বাধ্য হয়েছে? তো আমার তো মনে হয় না, তিনি ইচ্ছা করেই পালিয়েছেন। তো আপনারা কি বলতে চান, আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।